মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার সপ্তপঞ্চাশৎ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ শান্তনুর বংশের জ্যেষ্ঠতম পুরুষ ভীষ্ম কনিষ্ঠতম পুরুষ বিদুরের সঙ্গে আলোচনায় বসেছেন। ভীষ্ম চান তাঁদের বংশ সাগরের মতো বৃদ্ধি পাক, যাতে আর কখনো বংশলোপের সম্ভাবনা তৈরি না হয়। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্য উপযুক্ত সুলক্ষণা সুন্দরী রাজকন্যার খোঁজ ভীষ্ম আগেই করা শুরু করেছিলেন। সেকালে বিভিন্ন তীর্থে যাওয়া মুনি ঋষি ব্রাহ্মণেরা নিজেদের ধর্মীয় কাজ শেষ করে তীর্থ নিকটের রাজবাড়িতে অতিথি হতেন। রাজারা ব্রাহ্মণ মুনি ঋষির কাছে কিছু লুকোতেন না। কার ঘরে বিবাহযোগ্যা কন্যা আছে, তাঁর স্বভাব চরিত্র কিরকম, দেবতা এবং অতিথির ব্যাপারে তাঁদের ব্যবহার কিরকম, এই সব খবর ব্রাহ্মণদের কাছে থাকত। ভীষ্ম এই সমস্ত ব্রাহ্মণ ঋষির কাছেই খবর নিচ্ছিলেন কোথায় কোন রাজবাড়িতে সুলক্ষণা সুন্দরী মেয়ে আছে। ব্রাহ্মণেরা ভীষ্মকে জানিয়েছিলেন গান্ধার রাজ সুবলের একটি পরমা সুন্দরী কন্যা আছে। গান্ধারের মেয়ে বলে তাঁর নামও গান্ধারী, এবং গান্ধারী নাকি ভগবান মহাদেবের আরাধনা করে বর লাভ করেছেন যে তিনি শতপুত্রের জননী হবেন। ভীষ্মের কাছে এই সংবাদটা অত্যন্ত জরুরি। কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের ধারায় যদি 100 পুত্রের জন্ম হয়, তাহলে অন্তত রাজা হবার জন্য মানুষের অভাব হবে না। ভীষ্ম বিদুরকে জানালেন গান্ধারী ছাড়াও তিনি যাদবকুলের এক কন্যা কুন্তির কথা শুনেছেন। দুর্বাসা ঋষির আশীর্বাদে কুন্তিও স্বাধীনোপায়া নিজের ইচ্ছে মতো যে কোনো দেবতাকে আহ্বান করে পুত্র লাভ করতে পারেন তিনি। আবার মদ্রদেশের রাজার মেয়েটিও বিবাহযোগ্যা। সব মেয়েই সুন্দরী, ভালো বংশ, শিক্ষা ভালো। এদের বাপ মা ভাইয়েরাও এই মেয়েদের দায়িত্ব পালন করে চলেছে। কাজেই আমাদের ঘরে এই সম্বন্ধগুলি উপযুক্ত হবে। ভীষ্ম বিদুরকে বললেন, আমি এই বংশের সন্তান বৃদ্ধি কামনা করে এই বিবাহ সম্বন্ধগুলি মোটামুটি পছন্দ করেছি। এ ব্যাপারে তোমার কি মত বিদুর? সংসারের সর্বকনিষ্ঠ ধর্মজ্ঞ বিদুর এই বিষয়ে ভীষ্মের ওপর আর কি কথা বলবে? বিশেষত তার দাদাদের বিবাহ সম্বন্ধ করছে, এ তার কাছে অতি আনন্দের কথা। তাছাড়া কনিষ্ঠ ব্যক্তিকে গুরুতর সম্মান দিলে গুরুজনের সামনে স্ফীত না হয়ে নিজের মাত্রা কিভাবে রাখতে হয়, সেই শিক্ষা বিদুরের ছিল। তিনি উত্তর দিলেন, আপনি আমাদের পিতা, আপনি আমাদের মাতা, আপনি আমাদের গুরু। এই বংশের কল্যাণ এবং মঙ্গলের প্রয়োজন বুঝে আপনি যা ভালো মনে করেন তাই করবেন, সেটাই আমার মত। বিদুরের সম্মতি পাবার সঙ্গে সঙ্গে মহামতি ভীষ্ম গান্ধার রাজ সুবলের কাছে দূত পাঠালেন। তিনি জানালেন হস্তিনাপুরের রাজজ্যেষ্ঠ ধৃতরাষ্ট্র বিবাহ করবেন। আপনার কন্যাটিকে হস্তিনাপুরের বধূ হিসাবে আমরা যাচনা করছি। ভীষ্ম ধৃতরাষ্ট্রের অঙ্গবিকার মোটেই লুকোলেন না, কারণ বিয়ে না দেবার পক্ষে গান্ধার রাজ সুবলের এই একটি মাত্র যুক্তি ছিল। এই করুণ বিচারটুকু সুবলকে পীড়া দিলেও হস্তিনাপুরের রাজবংশের খ্যাতি, রাজজ্যেষ্ঠ ধৃতরাষ্ট্রের সম্মান এবং চরিত্র মাথায় রেখে ধৃতরাষ্ট্রের হাতে দীর্ঘদর্শিনী গান্ধারীকে তুলে দেবেন বলে ঠিক করলেন। গান্ধারীর পর আমাদের তাকাতে হবে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কুন্তির দিকে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কুন্তির কাহিনী জানতে আমাদের তাকাতে হবে ভারতবর্ষে আরও একটু উত্তর পশ্চিমে। সেকালে মথুরা সুরসেন অঞ্চলে যাঁরা রাজত্ব করতেন তাঁরা একনায়ক রাজতন্ত্রে খুব একটা বিশ্বাসী ছিলেন না। তাঁদের রাজ্যগুলি ছোট ছোট রিপাবলিক বা সংঘে বিভক্ত ছিল। সংঘগুলির নেতা যাঁরা ছিলেন তাঁরা সবাই যদুবংশের অধস্তন বৃষ্ণি, ভোজ, অন্ধক অথবা কুকুর গোষ্ঠীর মুখ্য পুরুষ। আবার এই বৃষ্ণি, অন্ধক বা ভোজদের মধ্যে ছোট ছোট উপগোষ্ঠী ছিল। এদের নিজেদের জমি জায়গা ছিল, দলও ছিল, যদিও বৃহত্তর রাজনৈতিক সামাজিক সমস্যায় এরা সবসময় গোষ্ঠী প্রধানদের অনুগামী হতেন। ভোজবংশের কুলাঙ্গার কংস যখন আপন শ্বশুর মগধরাজ জরাসন্ধের গৌরবে গর্বিত হয়ে মথুরা সুরসেন দাপিয়ে বেড়াচ্ছেন, তখন কিন্তু অন্ধক, কুকুর, বৃষ্ণিবংশীয়রা সকলেই, এমনকি ভোজবংশীয়রাও কেউ কেউ কংসের বিরুদ্ধে একজোট হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এদের মধ্যে যেহেতু এমন কোনো বিশিষ্ট পুরুষ ছিলেন না যিনি নিজের এবং নিজের গোষ্ঠীর স্বার্থ অতিক্রম করে
সমস্ত ভোজ অন্ধ কুকুরের সমস্ত দল উপদল একত্রিত করতে পারেন, তাই কংস বড় সুবিধের মধ্যে ছিলেন। তাঁর অত্যাচারও বেড়ে চলেছিল দিন দিন। কৃষ্ণের পিতা বসুদেব ছিলেন বৃষ্ণিকুলের জাতক এবং বসুদেবের পিতা আর্যক-সুরও ছিলেন সেই বৃষ্ণিকুলেরই অলঙ্কার। আর্যক-সুর বিয়ে করেছিলেন তাঁদের পাল্টি ঘর ভোজ বংশের মেয়েকে। আবার তাঁর পিসিরও বিয়ে হয়েছিল ভোজ বংশেই। আর্যক-সুরের পিসির কোলে যে ছেলেটি হয় তিনি ছিলেন সুরের চেয়ে অনেক বড়, তার নাম কুন্তিভোজ। আমাদের ঘরে মাস্তুত পিস্তুত ভাইয়ে ভাইয়ে যেমন ভ্রাতৃত্ব ছাড়াও এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, তেমনি বয়সে অনেক বড় কুন্তিভোজের সঙ্গে আর্যক-সুরের বন্ধুত্ব ছিল। কুন্তিভোজের বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তার কোনো সন্তান হয়নি এখন। ওদিকে বৃষ্ণিকুলের রাজপুরুষ আর্যক-সুরের বিয়ে হয়ে গেছে কবেই, তার কয়টি সন্তানও হয়ে গেছে। কৃষ্ণ পিতা বসুদেব ছাড়াও দেবভাগ, দেবশ্রবা, অনাধৃষ্টি ইত্যাদি আরও 9টি পুত্র জন্মায়। এই 10 পুত্র ছাড়াও তাঁর ভোজরানীর গর্ভে আরো 5টি কন্যার জন্ম হয়। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, আর্যক-সুরের ঘর যখন ছেলেপিলেতে ভরে উঠেছে, তখনই হয়তো নিঃসন্তান অধিক বয়স্ক কুন্তিভোজ আর্যক-সুরের হাত ধরে বললেন, তোমার তো ভাই অনেক পুত্রকন্যা, তা আমাকে একটি দাও না ভাই, একটি সন্তান মানুষ করে পিতৃত্বের কিছু স্বাদ পাই অন্তত। ভাই এবং বন্ধু কুন্তিভোজের কথা শুনে আর্যক-সুরের মনে বড় মায়া হলো। তিনি বলে বসলেন, ঠিক আছে, আমার প্রথম সন্তানটিকেই তুলে দেব তোমার হাতে। আর্যক-সুর হয়তো নিজের কোনো পুত্র কন্যা জন্মানোর আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নিজে প্রথম সন্তানকে কুন্তিভোজের হাতে তুলে দিয়েছিলেন এবং সেই কন্যার নাম পৃথা, অথবা নিজের অনেকগুলি পুত্রকন্যা জন্মানোর পর সবথেকে বড়টিকে অর্থাৎ কন্যা পৃথাকে দিয়ে দেন তিনি, এবং সে সময় পৃথা রীতিমতো সবকিছু বোঝার মতো বড় হয়ে গেছেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতের উদ্যোগ পর্বে কৃষ্ণ যখন যুদ্ধ শান্তির জন্য কৌরব সভায় গেলেন, ঠিক তার আগে কুন্তির সঙ্গে দেখা করেছিলেন। কুন্তি তখন তার অসংখ্য দুঃখের কথা জানাতে গিয়ে কৃষ্ণকে বলেছিলেন, দুর্যোধনকে দোষ দিয়ে কি করব বাবা, দোষ দিলে দিতে হয় আমার পিতাকে। তুমি চিন্তা করতে পারো, তখনও আমার পুতুল খেলার বয়স যায়নি, সেই অবস্থায় আমার পিতা মানে তোমার পিতামহ আর্যক-সুর তাঁর বন্ধু কুন্তিভোজের হাতে আমাকে তুলে দিয়েছিলেন। পৃথা অসাধারণ সুন্দরী ছিলেন। নিঃসন্তান কুন্তিভোজের ঘরে তাঁর আদরেরও কোনো অভাব ছিল না। রাজা কুন্তিভোজ পিতার মমতায় পরম আহ্লাদে তাঁকে মানুষ করেছিলেন। কুন্তিরও বোধহয় এই মানুষটার উপর কোনো রাগ ছিল না। সেই বালিকা বয়সেও তিনি বুঝতে পারতেন যে সন্তানহীনতার কারণে হাহাকারী এই সরল মানুষটার পিতৃত্বের সাধনায় কোনো দোষই থাকতে পারে না। আর্যক-সুরের বাড়িতে অনেক ভাই বোনের মধ্যে তাঁর যা সম্মান ছিল, এখানে তাঁর সম্মান এবং আদর অনেক বেশি। এখানে তিনি একা, একেশ্বরী, কুন্তিভোজের সমস্ত যত্ন এবং স্নেহের আধারভূতা তিনি একা। তিনি আর পৃথা নেই। কুন্তি রাষ্ট্রের সর্বাঙ্গীন ঐশ্বর্য চিহ্ন বহন করে তিনি এখন কুন্তিভোজ রাজনন্দিনী। তিনি এখন কুন্তি। পালক পিতার বাড়িতে এসে তাঁদের আচার, নিয়ম এবং ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নিতে কুন্তির দেরি হয়নি। তিনি যদি কিশোরী বয়সে এসে থাকেন, তবে কৈশোর শেষের যৌবনের সন্ধিলগ্নেই কুন্তি প্রায় এই বাড়ির কর্ত্রী হয়ে উঠেছেন। রাজা কুন্তিভোজ এই কিশোরী কন্যাটির ওপর এখন অনেক নির্ভর করেন। রাজবাড়ির সবার সঙ্গে আচার ব্যবহারের শৃঙ্খলা তাঁর সহজাত। সবকিছু এত ভালো বলে আমাদের মনে হয় এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই তো। অবসর সময় হয়তো তার মন চলে যেত সেই মথুরায়, যেখানে তিনি তার পিতামাতাকে ফেলে এসেছেন পুতুল খেলার সমস্ত সরঞ্জাম, আরও কত শত খেলনা, যেখানে তার কৈশোর মাখানো আছে। আজ এই কৃত্রিম পিতা কুন্তিভোজের রাজবাড়ির অলিন্দে দাঁড়িয়ে যখন বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া অশ্বনদীর দিকে তাকান, তখন নিশ্চয়ই তার মনে জেগে ওঠে এক অকারণ বিষণ্ণতা। কুন্তিভোজের বাড়ির পাশ দিয়ে যে অশ্ব নদী বয়ে চলেছে, তা মিলবে গিয়ে চর্মোন্নতি নদীর সঙ্গে। আবার চর্মোন্নতি গিয়ে পড়বে যমুনায়। কুন্তির মনও অশ্ব নদীর পথ ধরে, চর্মোন্নতির পথ ধরে যমুনায় গিয়ে পৌঁছয়। যমুনার ওপারেই তো সেই মথুরা, আর্যক-সুরের রাজবাড়ি। অবশ্য এত ভাবার সময় কোথায় তাঁর? কুন্তিভোজের অন্তর্গৃহের সমস্ত ভার তাঁর ওপর। সেকালের ক্ষত্রিয় রাজাদের বাড়িতে যেমন হতো, কুন্তিভোজের বাড়িতেও তাই। দিন রাত ব্রাহ্মণ সজ্জনের গতায়াত, মুনি ঋষির আবাহন বিসর্জন লেগেই আছে। মুনি ঋষিরা আসেন,
কে কি খাবেন, কাকে কি দক্ষিণা দেওয়া হবে, অন্ন বস্ত্র গাভী সুবর্ণ এসব দেখার জন্য রাজবাড়ির পুরোহিত আছেন, মন্ত্রী আছেন, তারাই দেখেন। মুনি ঋষি যেই আসুন, যার যেমন সম্মান তা বুঝে রাজবাড়ির নিযুক্ত পুরোহিত বলে দেবেন কার কত সম্মান দক্ষিণা, সে বুঝে রাজমন্ত্রী দানের ব্যবস্থা করবেন। কিন্তু আজ কুন্তিভোজের রাজবাড়িতে এক বিশেষ অতিথি এসেছেন। তিনি ব্রাহ্মণ এবং ঋষি। এই ঋষির চেহারা দেখলে মনে যত সম্ভ্রম জাগে, তার থেকে ভয়ই জাগে বেশি। চেহারার দিক দিয়ে তিনি অন্য ঋষিমুনির থেকে অনেক বেশি লম্বা এবং তার চোখ মুখ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। মুখে একগাল দাড়ি, মাথায় বিশাল জটাভার, হাতে একটা লাঠি। ঘন বন্য মধুর রং যেমন, তার জটার রঙও তেমনি। তপস্যার তেজ ফুটে উঠেছে তার সর্ব অঙ্গে। তিনি ঋষি দুর্বাসা। মহাপ্রাংশু মহাতেজা মুনি দুর্বাসা তার দণ্ডটি রাজসভায় ঠুকে কুন্তিভোজকে বললেন, ভিক্ষা চাই গো রাজা, ভেবেছি কদিন তোমার এখানেই ভিক্ষা গ্রহণ করব। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৮৫ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।